যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আপনারা বলতে শুনেছেন যে এই আরজিকর কাণ্ডে দোষীরা কেউ আমার বন্ধুও নয়, কেউ আমার শত্রুও নয়। কিন্তু আমাদের শত্রু, আরজিকর কাণ্ডে যারা জড়িত আছে, যারা দোষী, তারা আমাদের শত্রু, গোটা মানুষ জাতির শত্রু, সমাজের শত্রু। যারা মুখ্যমন্ত্রীর শত্রু নয়, তারা কিন্তু আমাদের শত্রু। এবং সেই শত্রুদের দিকেই নাকি এবার নজর পড়েছে সিবিআই। 40 দিন ধরে, আপনারা জানেন গত 9ই আগস্ট ধরে আমরা যে চিৎকার করে আসছি, সেই দিকে নাকি এবার নজর পড়েছে সিবিআই। ভালো লাগে, কারণ আমরা তো আর বিশেষজ্ঞ নই, সিবিআই নই, পুলিশ নই, আমাদের ইনফ্যাক্ট কোনো জ্ঞানই নেই তদন্ত সম্পর্কে, কিছুই জানি না। কিন্তু যখন একটা জিনিস দেখি যে 40 দিন ধরে যেগুলো নিয়ে চিৎকার করে এলাম, দেশের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা এবার সেদিকেই নজর দিচ্ছে, তখন একটু ভালো লাগে। কোন দিকে নজর দিচ্ছে শোনাবো আপনাদের। আজকে আর কি আপডেট? সত্যি কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটা বড় উইকেট পড়তে চলেছে? অন্যদিকে অনেকগুলো আপডেট এই মুহূর্তে জমা হয়ে গেছে। কি কি হলো আজ, সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন আরজি করে দোষীরা আমার বন্ধুও নয়, আমাদের শত্রুও নয়। কেন বলেছিলেন সেটা উনিই জানেন। আরজি করে দোষীরা, ওই যে বললাম, শুধু আমাদের নয়, সমগ্র মানব জাতির শত্রু, সমাজের শত্রু। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যত তাড়াতাড়ি সম্ভব। সেই আরজিকর কাণ্ডে এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটা বড় উইকেট পড়তে চলেছে? আপাতত তেমনটাই মনে হচ্ছে। কবে এই উইকেটটা পড়ে সেটাই দেখা। তবে এই উইকেটটা আরজিকর এই কাণ্ডের হত্যা বা এই নির্যাতন কাণ্ডের সঙ্গে যুক্ত নয়। এই উইকেটটা পড়বে আরজিকরের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে। কোন উইকেটটা পড়তে চলেছে? যেটুকু আমাদের মনে হচ্ছে যে এবার তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়, শ্রীরামপুরের বিধায়ক, আরজিকরের যে রোগী কল্যাণ সমিতি তার চেয়ারম্যান, রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান, ভারী ভারী পোস্ট আছে। এবার সেই সুদীপ্ত রায়কেও কি গ্রেপ্তার করবে সিবিআই? অন্তত আরজিকর কাণ্ডের এই তথ্য প্রমাণ লোপাটের দায়ে, বা সবচেয়ে যে তদন্তটা নিয়ে এখন হইচই হচ্ছে আরজিকরের দুর্নীতির দায়। আপনারা দেখেছেন এই সুদীপ্ত রায়ের বাড়িতে প্রায় 24 ঘন্টা ধরে তল্লাশি চলেছে। তার বাড়িতে, নার্সিং হোমে, বিভিন্ন ঠিকানায় তল্লাশি চলেছে। আজকে ইডির তলব পেয়ে আবার সিজিও কমপ্লেক্সে আসতে হয়েছে এই তৃণমূলের বিধায়ক সুদীপ্ত রায়কে, যিনি আবার সন্দীপ ঘোষের বেশ ঘনিষ্ঠ বলেই পরিচিত। তবে সুদীপ্ত রায় আজকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আমার 3টে মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। আপনারা জানেন মোবাইল বাজেয়াপ্ত হলে সেগুলো খোলার সময় যার মোবাইল তাকে হাজির থাকতে হয়, সেই মোবাইল খুলতেই নাকি তিনি এসেছিলেন, এমনটাই জানিয়েছেন সুদীপ্ত রায়। কিন্তু ইডির নজর আছে আরজিকর দুর্নীতি কাণ্ডে এই সুদীপ্ত রায়ের ওপর। তদন্ত শুরুর পর থেকেই আরজিকর দুর্নীতি কাণ্ডে তদন্ত, এবং শুরুর থেকেই তিনি কেন্দ্রীয় সংস্থাগুলির স্ক্যানারের আওতায় চলে এসেছেন এই সুদীপ্ত রায়, যিনি এই আরজিকরের নির্যাতন হত্যাকাণ্ডেও কিন্তু প্রমাণ লোপাটের অভিযুক্ত হওয়া উচিত বলে সাধারণ মানুষ মনে করছে। সিথি মোড়ের বিটি রোডের ধারে সুদীপ্ত রায়ের বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই দল। রাজ্যের 6টি জায়গায় তল্লাশি চালানো হয়। সুদীপ্ত রায় এখন সিবিআই এবং ইডির স্ক্যানারে রয়েছেন। তাকে নিয়ে অনেকের কৌতূহল। সত্যি কি তিনি গ্রেপ্তার হয়ে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটা উইকেট পড়বে আগামী কয়েকদিনের মধ্যে, আপনারা সেটা জানতে পারবেন। অন্যদিকে আমাদের পক্ষে একটা ভালো খবর, 40 দিন ধরে যেটা নিয়ে চিৎকার করে এলাম, এবার নাকি সিবিআই এর সেই দিকে নজর পড়েছে। যখন আমি চিৎকার করেছিলাম, অনেকেই বলেছিলেন, বিশেষ করে তৃণমূলের কর্মী সমর্থকরা, আপনি কি গোয়েন্দা, আপনি কি পুলিশ, তদন্তের সব জানেন, বিভিন্ন রকম মন্তব্য করা হয়েছিল। কিন্তু যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা জানেন যে যুক্তি, তথ্য এবং প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। ফলে সিবিআই এর সেই দিকে নজর পড়েছে। কোন দিকে নজর? যে 7 তাড়াতাড়ি এই মৃতদেহ, ডাক্তার মেয়েটির মৃতদেহ পুড়িয়ে দেবার ব্যবস্থা করার পেছনে কারা ছিল। এবং আপনারা আমাদের প্রতিবেদন দেখেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, আমি ফোনে ছিলাম বিনীত গোয়েলের সঙ্গে, এসকর্ট করে এই মৃতদেহটা নিয়ে যাওয়া হয়েছিল এবং সেটাকে পোড়াবার বন্দোবস্ত যতক্ষণ হয়েছিল আমি বিনীত গোয়েলের সঙ্গে ফোনে ছিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করেছেন। সিবিআই তদন্ত শুরু করেছে যে এই পরিণত মস্তিষ্ক, এই যে তথ্য প্রমাণ নষ্ট হলো, 7 তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়া হলো, এই পরিণত মস্তিষ্ক, কোন পরিণত মস্তিষ্কের পেছনে আছে? টালা থানার ওসি যে কাজটা করলেন, টালা থানার অফিসারদের দিয়ে, তার পেছনে কার নির্দেশ ছিল?
কারা তাকে নির্দেশ দিলেন? কোন রাজনৈতিক দলের নেতারা, কোন পুলিশ অফিসাররা? ফলে রাজনৈতিক নেতারা, নেত্রীরা বা পুলিশ অফিসাররা সবাই এখন সিবিআই এর স্ক্যানারে এসে গেছেন। সিজার লিস্ট দেয়নি, একের পর এক অসঙ্গতি। সকাল 10:10 সেমিনার রুমে ক্ষতবিক্ষত চিকিৎসক তরুণীর দেহ উদ্ধার হলো, 1:45 নাগাদ এলাকা ঘিরে ফেলা হলো। ততক্ষণ কি করছিলেন টালা থানার ওসি? অনেকে বলছেন টালা থানার ওসি খুব নাকি ভালো লোক, তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু কথা হচ্ছে, এই যে আরজিকর হাসপাতাল, যেটা টালা থানার আন্ডারে পড়ে, এবং এই আরজিকরের ঘটনার পর থেকে আপনারা জানেন হাইকোর্টের বিচারপতির এজলাসে, সুপ্রিম কোর্টের বিচারপতির এজলাসে প্রমাণ হয়ে গেছে পুলিশ কত বড় ঘাপলাবাজি করেছে, পুলিশ অসঙ্গতি করেছে প্রত্যেকটা ক্ষেত্রে। এর নেতৃত্বে কে ছিলেন? টালা থানার ওসি। আমিও জানি, আমিও খুব ভালো করেই জানি যে এই টালা থানার ওসিকে কারা নির্দেশ দিয়েছিলেন, কাদের নির্দেশে কাজ হয়েছে, এটা গোটা বাংলার মানুষ জানে। কিন্তু তবু টালা থানার ওসি বা যারা তার প্রতি সহানুভূতিশীল, তারা কি এটা অস্বীকার করতে পারবেন যে যাবতীয় কাজ তো টালা থানার আন্ডারই হয়েছে, টালা থানার ওসি তো সবকিছু করিয়েছেন, তিনি তো নিজের দায়িত্বটা পালন করেননি? কার নির্দেশে নিজের দায়িত্বটা পালন করেননি সেটা কি তিনি জানাবেন সিবিআই কে? কারা তাকে নির্দেশ দিয়েছিল? কোন তার উপরের থাকা এসি বা সিপি বা অ্যাডিশনাল সিপি বা জয়েন্ট সিপি বা ডিসি, কারা তাকে নির্দেশ দিয়েছিলেন এই কাজগুলো করার জন্য? ঘটনাস্থল সিল করা হয়নি, কারা নির্দেশ দিয়েছিল? ফলে টালা থানার ওসিকে যারা সহানুভূতি দেখাচ্ছেন, আমি অন্তত সেই দলে নেই। আমি জানি টালা থানার ওসি নিজের উদ্যোগে কাজটা করেননি, কিন্তু তিনি তো কাজটা করেননি। যিনি নিজের দায়িত্ব পালন করেন না তিনিও দোষী। কাদের নির্দেশে এই দোষটা তিনি করলেন সেটাও এবার সিবিআই কে খুঁজে বার করতে হবে। সিবিআই এবার ঠিক দিকেই এগোচ্ছে, যে চিৎকারটা আমি গত 40 দিন ধরে করে এসেছি। আবার আপনাদের বলছি যে সত্য ঘটনা মানুষের সামনে তুলে ধরতে আপনাকে সিবিআই অফিসার হতে হয় না, আপনাকে পুলিশ অফিসার হতে হয় না, বিশেষজ্ঞ হতে হয় না, জ্ঞানগম্যী থাকতে হবে না। শুধু স্বাভাবিক বুদ্ধিটা কাজে লাগান, তাহলেই বুঝতে পারবেন কলকাতা পুলিশের কি করা উচিত ছিল, সিবিআই এর কি করা উচিত। স্বাভাবিক বুদ্ধি দিয়ে একেবারে প্রাথমিক লেভেলে কি করা উচিত ছিল, এগুলো তদন্ত করে দেখা উচিত ছিল। এই মৃতদেহ পোড়াবার ব্যবস্থা কে করলো, যেটা আমি বলতে পারছি সেটা কলকাতা পুলিশ কেন বুঝতে পারেনি? কি করে বুঝবে? কারণ কলকাতা পুলিশ তো মৃতদেহ পুড়িয়ে দিয়েছে। কার আদেশে সেটা আপনারা ভালো করে জানেন। কতবার আর বলবো, তিনি নিজের মুখে স্বীকার করেছেন এসকর্ট করে পুলিশ বডি নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে। আর নতুন করে বলার কি আছে? নিজের মুখে অপরাধী নিজের প্রমাণ স্বীকার করে নিয়েছে, নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। সিবিআই তদন্ত এবার এই দিকে এগোচ্ছে। পানিহাটি শ্মশানে কিভাবে তৎপরতায় শেষকৃত্য হয়েছিল, তার সঙ্গে কারা ছিল, এই পানিহাটি শ্মশানে এই নির্মল ঘোষ তৃণমূলের বিধায়ক, তিনি কাকে কাকে দাঁড় করিয়ে রেখেছিলেন। স্থানীয় জনতা বলছে বিধায়কের পুত্র 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষ ওখানে ছিলেন মৃতদেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার কাজে তদারক করতে। 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট চক্রবর্তী ছিলেন, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে ছিলেন, স্থানীয় তৃণমূল নেতা সঞ্জীব মুখার্জি ছিলেন। প্রত্যেকেই নির্মল ঘোষের ঘনিষ্ঠ, স্থানীয় বাসিন্দারা বলছে। সিবিআই কি খোঁজ খবর করে দেখবে আমি যেটা বলছি, নাকি আমি আজকে বললাম 7 দিন পরে সিবিআই এগুলো দেখবে? স্বাভাবিক বুদ্ধি খাটাচ্ছি আমি, বিশেষজ্ঞ নই। কারা এই মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থার পেছনে ছিল, সিবিআই এতদিনে এদিকে নজর পড়েছে। আশা করি যে আমি আরো যে কটা জিনিস বলে এসেছি, সেই দিন আরজি করে সেমিনার নোবে সন্দীপ ঘোষের অনুগামী কোন কোন মাতব্বর হাজির ছিল তাদেরকেও গ্রেপ্তার করে জেরা করা উচিত। এইসব দিকে সিবিআই এবার নজর দিচ্ছে বলে আমাদের কাছে খবর এসছে, একটা ভালো দিক। যত তাড়াতাড়ি কবে করে তত তাড়াতাড়ি ভালো। অন্যদিকে একটা বড় ঘটনা গতকাল ঘটেছে, আপনারা জানেন জুনিয়র ডাক্তাররা আবার গেছিলেন নবান্নে মুখ্য সচিবের সঙ্গে কথা বলতে। তবে কথা বলার মতো কিছু ছিল না। আপনারা প্রত্যেকেই জানেন এই বাংলার মানুষ যেটা বলে, বিরোধী দলের নেতা নেত্রীরা যেটা বলে, এই রাজ্যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। পোস্টই ছিলেন না তো ল্যাম্প পোস্টের সঙ্গে আলোচনা করে জুনিয়র ডাক্তাররা কি করবেন। ফলে যেটুকু আমরা জানতে পারলাম, আন্দোলনকারীদের তরফ থেকে বলা হচ্ছে লাইভ স্ট্রিমিং দাবি সঠিক ছিল, কারণ 2 ঘন্টার আলোচনার শেষে যে মিনিটস তৈরি হয়েছিল তাতে সরকারের তরফ থেকে মাত্র 5টা পয়েন্ট ছিল। জুনিয়র ডাক্তাররা সেটা মেনে নেননি, তারা ফিরে চলে এসেছেন। দীর্ঘ আলোচনা তো জট কাটেনি। এটা জুনিয়র ডাক্তাররা মিটিং করার পর বুঝছে, আমরা মিটিং করতে যাওয়ার আগেই বুঝেছিলাম। কারণ ওই যে বললাম একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ল্যাম্প পোস্টদের আলোচনার সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা থাকে না জুনিয়র ডাক্তারদের। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি মঙ্গল। আর কি ঘটলো, টালা থানার ওসি, প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল, যাকে সিবিআই গ্রেপ্তার করেছে তথ্য প্রমাণ লোপাট করার দায়ে, বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত থাকার দায়ে,
তাকে এবার সাসপেন্ড করতে বাধ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এটা নিয়ম, কোন সরকারি কর্মী গ্রেপ্তার হয়ে 48 ঘন্টার বেশি তদন্তকারী সংস্থার হেফাজতে থাকলে নিয়ম অনুযায়ী তাকে বিতাড়িত করতে হয়, নিলম্বিত করতে হয়, সাসপেন্ড করতে হয়। সেটাই করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবং এটা করার আগে যাতে ওসিদের মধ্যে কোনো বিক্ষোভ সঞ্চারিত না হয় সেজন্য টালা থানার ওসির বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বড় পুলিশ কর্তারা, আপনারা সেটা দেখেছেন। টালা থানার ওসি, এমনিতেই আপনারা জানেন নিচুতলার পুলিশ কর্মীদের মধ্যে কিন্তু বিক্ষোভ শুরু হয়ে গেছে। সাব ইন্সপেক্টররা বিক্ষোভ শুরু করেছেন, ওসিরা বিক্ষোভ শুরু করেছেন। তারা জানিয়ে দিয়েছেন এবার আর কোনো পুলিশ কর্তার হোয়াটসঅ্যাপ কলে নির্দেশ দেব না, সব নির্দেশ এবার লিখিত দিতে হবে। পুলিশ কর্তাদের বিদ্রোহ, নিচুতলার পুলিশ কর্তাদের অফিসারদের বিদ্রোহ শুরু হয়েছে। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল সাসপেন্ড হয়ে গেছেন, বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত আছেন তিনি, এমনটাই সিবিআই এর অভিযোগ। আজকে মীনাক্ষী মুখোপাধ্যায়কে ডাকা হয়েছিল। সেই দিন ওই যে আরজি করের নির্যাতিতা নারীটির মৃতদেহ যে গাড়ি করে নিয়ে যাচ্ছে পুলিশ, এটা আটকাবার চেষ্টা করেছিলেন, এই একটা কারণ। এবং অন্য কারণ এই যে 14ই আগস্ট রাত দখলের রাতে হামলা হয়েছিল, এই দুটো প্রসঙ্গে তিনি কিছু জানেন কিনা সেই জন্য তার তদন্তে সাহায্য চাই তাকে ডেকে পাঠানো হয়েছিল। মীনাক্ষী মুখার্জি নিজে যতটুকু জানেন সেইটুকু জানিয়ে এসছেন সিবিআই কে, এমনটাই তিনি বেরিয়ে জানাচ্ছেন। এই মীনাক্ষীকে কিন্তু আবার নোটিশ দিয়ে তলব করেছিল কলকাতা পুলিশ ভাঙচুরের দায়ে জড়িত থাকার অভিযোগে। কে ভাঙচুর করেছিল, বেলগাছিয়া এবং দমদমের বস্তি থেকে কাদের নির্দেশে কার ভাইয়েরা এসেছিল সবাই জানে, শুধু কলকাতা পুলিশ জানে না। সিবিআই এর এই দিকেও নজর দেওয়া উচিত, কারা সেদিন আরজি করে ভাঙচুর করলো। আর কি জানা যাচ্ছে, আর ওই যে ডক্টর সুদীপ্ত রায়, তৃণমূলের চিকিৎসক সেলের নেতা, শ্রীরামপুরের বিধায়ক, আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান, তিনি এবার সিবিআই স্ক্যানারে। তিনি কি এবার গ্রেপ্তার হবেন? ইডি কি তাকে গ্রেপ্তার করবে এই আরজি করের দুর্নীতির দায়ে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তার ঘনিষ্ঠ বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতেও কিন্তু সিবিআই ইডি পৌঁছে গেছে। সন্দীপ জৈনের নাম আপনারা শুনেছেন। আক্তার আলী এই ঘটনার প্রথম যিনি বেলটা বাজিয়েছিলেন। আক্তার আলী আপনারা সবাই জানেন আরজি কর কাণ্ডে প্রথম থেকেই অভিযোগ করে এসেছিলেন। তিনি জানতেন সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তবু তিনি কিন্তু নিজের শিরদাঁড়া বজায় রেখে আরজি কর হাসপাতালে কি কি ঘটছে সেটা নিয়ে স্বাস্থ্য ভবন এবং মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছিলেন। কাজের কাজ কিছুই হয়নি, কি করে হবে? সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রীর কাছের লোক, প্রিয় লোক, সবাই জানে। ফলে আক্তার আলীর অভিযোগে কোনো কাজ হয়নি, তাকেই উল্টে বদলি করে দেওয়া হয়েছিল। সেই আক্তার আলী আরজি করের দুর্নীতি নিয়ে এবার কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। সেই মামলাতে কিন্তু সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন এবং এই সুদীপ্ত রায় তাকে এবার স্ক্যানারে রেখেছে। কবে গ্রেপ্তার হয় মমতা বন্দ্যোপাধ্যায়, এই আরেকটা বড় উইকেট কবে পড়ে সেটাই এখন দেখার। সন্দীপ ঘোষের সঙ্গে ফোনে যাদের কথা হয়েছে তাদের প্রত্যেককে তদন্তের আওতায় নিয়ে আসছে সিবিআই। কি বলবেন আপনারা? সিবিআই সেই দিকেই যাচ্ছে যেদিকে আমি গত 40 দিন ধরে গোয়েন্দা সংস্থাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম। ভালো লাগে মাঝে মাঝে যে 40 দিন পরে হলেও অন্তত গোয়েন্দা সংস্থারা, সাংবাদিকরা যেদিকে চেঁচায় সেদিকে অন্তত আসে, এটা দেখি ভালো লাগছে। কি বলবেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটা বড় উইকেট কি পড়তে চলেছে আরজি করে দুর্নীতির দায়ে? কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।